দুদকের জালে শখানেক রাঘব বোয়াল, দেশে বিদেশে অবৈধ সম্পদের সন্ধান, হাসিনাকে সপরিবারে আইনের আওতায় আনার দাবি। ৭২ ঘন্টার অবরোধে অচল খাগড়াছড়ি ও রাঙামাটি, ১৪৪ ধারা প্রত্যাহার করা হলেও নিরাপত্তা জোরদার, সাজেকে আটকা কয়েকশো পর্যটক। অটোরিকশার দাপটে সড়কে বিশৃঙ্খলা, যানজটের কারণ বেপরোয়া চলাচল, বলছে নগরবাসী, কাজে আসছে না কোনো তৎপরতা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। পতিত শেখ হাসিনা সরকারের শখানেক রাঘব বোয়াল এখন দুদকের জালে। দেশে বিদেশে এদের অবৈধ সম্পদের খোঁজ নেমেছে সংস্থাটি। এদিকে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং তার সপরিবারের সদস্যদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আর পতিত সরকারের দুর্নীতি অনুসন্ধানে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক চাপ মুক্ত থেকে কাজ করবে বলে আশা করছেন দুদকের পাবলিক প্রসিকিউটর। আর জানাচ্ছেন রেজা খান। আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে জেগে ওঠে ছাত্র জনতা। অবিশ্বাস্য গণ অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিবাদী সরকারের। এরপর একে একে বেরিয়ে আসতে থাকে পতিত সরকারের মন্ত্রী, এমপি ও আমলাদের দুর্নীতির ফিরিস্তি। এরই মধ্যে দুদকের অনুসন্ধানের তালিকায় আছে প্রায় ১০০ প্রভাবশালীর নাম। ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ যাতে দুর্নীতি করার সাহস না পায়, তাই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার তাগিদ সাধারণ মানুষের। রূপপুর যেই কেন্দ্র, এটা থেকেই দেখা গেছে আপনার প্রায় $500 কোটি ওখান থেকে উনি দুর্নীতি করে নিচ্ছে। দুর্নীতি যেমন কমিশন ওইভাবে কঠোর স্টেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে নেক্সট ওটাকে দেখে সবাই ভয় পায়। তাদেরকে দেশে ফিরাই না, তাদেরকে ফাঁসির কাজটা দেওয়া উচিত। পতিত সরকারের প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান করে তাদেরকেও আইনের আওতায় আনার তাগিদ দেন তারা। প্রধানমন্ত্রীর ছেলে, তার বোন বিদেশে টাকা পাচার করছে, সমস্ত টাকা দেশে ফিরে আনা। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনার প্রতি মানুষের যে আস্থাটা রাখছিল, উনি সেটা রাখতে পারেনি। বিদেশে যে এত হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, সেগুলো দেশে ফেরত আনানো। এদিকে দুদক সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা সরকারের দুর্নীতি অনুসন্ধানে তারা চাপমুক্ত থেকে কাজ করবে বলে মনে করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার সময় স্বাভাবিকভাবেই কমিশন হয়তো রাজনৈতিক চাপের বাইরে আছে, সেই ক্ষেত্রে তারা আরও বেশি তদন্ত এবং অনুসন্ধানের ক্ষেত্রে আমি মনে করি যে কমিশন অনেকটাই চাপমুক্ত আছে। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে গণদাবির প্রতিও সমর্থন জানান এই আইনজীবী। তাদের বিরুদ্ধে তো বলা নাই আইনে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রফিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানো সহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাঙ্ক শেখর তালুকদার। আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির সময় কারাগারে থেকে সাবেক রেলমন্ত্রীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলী থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে পুলিশ। আজও থমথমে খাগড়াছড়ি ও রাঙামাটি। দুই জেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হলেও জোরদার রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির আজ দ্বিতীয় দিন চলছে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ কেন্দ্র সাজেকে কয়েকশো পর্যটক আটকা পড়েছেন। অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন তারা। এবার খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি জানবো সহকর্মী তমাল দাস লিটনের কাছ থেকে। টেলিফোনে সরাসরি যুক্ত আছেন তিনি। তমাল, খাগড়াছড়িতে এখন আর ১৪৪ ধারা নেই, আমরা সবাই জানি। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ জি মার্জিয়া, আপনি যেমনটি বলছিলেন, খাগড়াছড়ির পাহাড়ি যুগ্ম ছাত্র জনতার ডাকে ৭২ ঘন্টার সড়ক অবরোধের দ্বিতীয় দিনে আজকে খাগড়াছড়িতে আমাদের যেটি চোখে পড়েছে, আসলে দূরপাল্লার কোনো গাড়ি কিন্তু
খাগড়াছড়িতে ঢুকেনি এবং দূরপাল্লার কোনো গাড়ি কিন্তু খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি। আমরা সকালে খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন আনাচে কানাচে ঘুরে দেখেছি। সকালে আপনার বাজার এলাকায় দোকানপাট বন্ধ ছিল, বেড়া বাড়ার সাথে সাথে কিন্তু দোকানপাট খোলা রয়েছে। এদিকে আমি যদি আপনাকে সাজেকের কথা বলি, আমরা কালকে সাজেকে যেটা জানতে পেরেছি, সাজেক রিসোর্ট কমিটির সুজন্য দেব বর্মন আমাদেরকে যেটি জানিয়েছে, সাজেকে মোট রিসোর্ট কিন্তু 118টি, সেখানে প্রায় 1400 পর্যটক কিন্তু আটকা পড়েছে। এদিকে আমরা কথা বলেছি এই জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, জেলা পুলিশ সুপার আরেফিন সিদ্দিকী এবং সদর থানার ওসি আব্দুল বাতেনিদের সাথে আমরা কথা বলেছি। ওনারা আমাদেরকে যেটি জানিয়েছেন, খাগড়াছড়ি জেলা শহরের প্রত্যেকটি আনাচে কানাচে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তারা সতর্ক রেখেছে। তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে কালকে বিকেলে এই ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি এই বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম কিন্তু দিঘিনালার যে বাজারের 102টি দোকান যে পুড়ে ছাই হয়ে গেছে সেগুলো পরিদর্শন করেছেন এবং সেখানে স্থানীয় পাহাড়ি এবং বাঙালিদের সাথে তিনি মত বিনিময় করেছেন এবং এই উপদেশটা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যাদের দোকান পোড়া গিয়েছে, যারা ক্ষয়গ্রস্ত হয়েছে, রাষ্ট্রপক্ষ তাদের সকল ধরনের সুযোগ সুবিধা দিবে বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি। মার্জিয়া। তমাল, আপনাকে ধন্যবাদ। 3.5 মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। ইতিমধ্যে প্রতি বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস রুটিন সহ শ্রেণী কার্যক্রমের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত 2 থেকে 30 জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। তবে এই সময়ে বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 1 জুলাই থেকে ক্লাস চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে। এতে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। অটোরিকশার দাপটে রাজধানীর সড়কে প্রতিদিনই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। অসহনীয় যানজটে নাকাল ভুক্তভোগীরা বলছেন 3 চাকার এসব বাহনের এলোমেলো ও বেপরোয়া চলাচলই সড়কে বিশৃঙ্খলার মূল কারণ। আর পুলিশের দাবি মূল সড়কে রিকশা বন্ধের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। নেই রুট পারমিট, দরকার পড়ে না ড্রাইভিং লাইসেন্সেরও। লেন না মেনে বেপরোয়া গতিতে এলোমেলোভাবে ছুটে চলা সহ নানা কারণে রাজধানীর সড়কে বাড়ছে বিশৃঙ্খলা। গল্পটি অটোরিকশা চালকদের, যারা দিনভর গুরুত্বপূর্ণ সড়কের মোড় অথবা বাস, রেল স্টেশন সহ বিভিন্ন স্টেশনে জটলা পাকাতে উস্তাদ। রানিং গাড়ি থাকে রাস্তাঘাটে, আমাদের ফুট করে বামেতে ডাইনে যায়, বামেতে ডাইনে অনেক সমস্যা হয় এটার জন্য। এলোমেলো করে গাড়ি চালাচ্ছে এরা, অনেক সমস্যা হয় আমাদের গাড়ি চালাইতে, গাড়ি দাগ লাগাইতে। ডাইরেক্ট মেন রোডে পা উড়ে মনে করেন যে চলতে আছে, একটা লোকে তর্ক করলে 5টা হয়। অলিগলিতে তেমন আয় উপার্জন নেই দাবি করে বাধ্য হয়ে প্রধান সড়কে চলাচল করার কথা জানালেন অটোরিকশা চালকরা। এলাকার অলিগলিতে সেরকম একটা ভালো একটা টিপ হয় না। মনে করেন এই অটোর জমা হইলো আপনার 550 টাকা জমা। যদি আমরা যদি মেন রোডে না বেরিয়ে দিলাম, আমরা জমা দিব করতে খামো কোথা থেকে? রিস্ক তো আছে বলতে এখন কি কোনো পেট তো চালাতে হবে, আমাদের পেট চালাতে হবে না, কিস্তিতে গাড়িটা কিনছি। যাত্রীরাও নিরুপায়। গতি নির্ভর ও সস্তার বাহন হওয়ায় ঝুঁকি ভুলে অটোরিকশায় সাওয়ার হওয়ার কথা জানান যাত্রীরা। টাইম কনজিউমিং আর প্লাস হচ্ছে ভাড়াটা কিছুটা কম পাওয়া যায়। অটোরিকশা থাকলে তাড়াতাড়ি আসা যাওয়া করা যায়, এইটাই। গণ আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর সড়কে বেড়েছে অটোরিকশার তৎপরতা। নিয়মিত অভিযানের মাধ্যমে এসব রিকশা চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ট্রাফিক সার্জেন্ট। ধীরে ধীরে একটু করে বল প্রয়োগ করতেছি। তো বল প্রয়োগের অংশ হিসেবে আজকে সিনিয়র স্যারদের নির্দেশনায় আমরা হচ্ছে প্লাস দিয়ে ওদের মেইন লাইনটা করে কেটে দিচ্ছি আর কি, কেটে দিয়ে ঘুরাই দিচ্ছি। আমরা একদম পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবো কিছুদিন। রাজপথে অটোরিকশা বন্ধে 2014 থেকে 2021 সাল পর্যন্ত সময়ে উচ্চ আদালতের 3 দফা নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিগত সরকার। রাজধানীর প্রধান সড়কগুলোয় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে ট্রাফিক বিভাগ থেকে অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে
সড়কে শৃঙ্খলা ফিরতেও শুরু করেছে। তবে বিচ্ছিন্নভাবে এখনও কিছু কিছু সড়কে চলছে অটোরিকশা। সংশ্লিষ্টরা মনে করছেন অটোরিকশা বন্ধ করা গেলে শহরের রাস্তায় শৃঙ্খলা অনেকাংশে ফিরে আসবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 843 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন আরও একজন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 122 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 23,108 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানান, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 2,706 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যার মধ্যে ঢাকায় 1,164 জন, বাকি 1,542 জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। ঋতু পরিবর্তনের ফলে পটুয়াখালীতে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। এতে আক্রান্ত হয়ে গত 3 সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে 363 শিশু। জেলার সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ও ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার 3 গুণ রোগী রয়েছে। ফলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের ফলে পটুয়াখালী সহ উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে দেখা দিয়েছে শিশুদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগ। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের 40টি বেডের বিপরীতে ভর্তি রয়েছে 120 শিশু। এক বেডে সেবা নিচ্ছে 2 থেকে 4 জন শিশু। গরমের জন্য শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, আবার এই গাদাগাদি অনেক জনগণ আসতেছে, মা বাবা আত্মীয় স্বজন অনেকে এসে ভিড় করতেছে। একটা বেডে 3 জন 4 জন রোগী দেয়। আমরা আসি সুস্থতার জন্য, কিন্তু সুস্থতা আমরা পাই না। রোগী বেশি, মানে বেড কম, এদিকে দেখা গেছে মানে 2 জন 3 জন করে থাকা হচ্ছে, মানে এই সমস্যাটা। জেলার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু বিশেষজ্ঞ না থাকায় চাপ পড়েছে 250 শয্যা হাসপাতালে। পার্শ্ববর্তী জেলা বরগুনা, আমতলী ও বেতাগী উপজেলার অনেক রোগীও এখানে আসছে। জায়গার সংকটের কারণেই তো একটা বেডে 3টা করে বাচ্চা দেওয়া হয়। বেশি বাড়াইয়া বেড বানাই দিলে তাহলে মনে করেন ভালো করে থাকতে পারতো রোগী নিয়ে। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান এই চিকিৎসক। আমাদের এখানে বেড সংখ্যার চেয়ে 3 গুণ রোগী বেশি। যেমন আমাদের প্রিভিয়াস রোগী ছিল 113 এবং সকাল থেকে আরও 6-7 জন রোগী অলরেডি অ্যাডমিটেড হয়েছে। তবে আমরা এখন বেশি দেখতে পাচ্ছি বাচ্চাদের শ্বাসতন্ত্রের প্রদাহ, মানে শ্বাসকষ্ট, কাশি, জ্বর। আমাদেরই তো 40 বেড, আমাদের রোগী বর্তমানে আছে 120 জন। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক বেডে 3 থেকে 4 জন বাবু রেখে সেবা দিচ্ছি। আর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, শয্যা সংখ্যার কয়েক গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। আমাদের 500 বেডের যে মেডিকেল কলেজ হাসপাতাল সেটা এখনো আমরা চালু করতে পারি নাই। সেই 250 শয্যার মধ্যে আমাদের শিশু রোগীদের জন্য 40টি বেড নির্ধারিত, কিন্তু আমাদের বছরের অধিকাংশ সময় বেডের চেয়ে রোগী বেশি থাকে, যেটা বর্তমানে প্রায় 3 গুণ। এই সময় শিশুদের বিশেষ যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। কুমিল্লায় এখনও ঘুরে দাঁড়াতে পারেনি বন্যা দুর্গতরা। গোমতী নদীর বাঁধ ভাঙা স্রোত তাদের ঘরবাড়ি সহ সবকিছুই ভাসিয়ে নিয়ে গেছে। এই অবস্থায় সবকিছুই নতুন করে শুরু করতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। এই অবস্থায় সরকারি বেসরকারি সহযোগিতার অপেক্ষায় আছেন সবাই। কুমিল্লা থেকে তাওহিদ হোসেন মিঠুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুমিল্লায় বন্যায় পানি চলে গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। আগ্রাসী বন্যা কেড়ে নিয়েছে দুর্গতদের সবকিছু। ঘরে ফিরতে তাদের নতুন করে শুরু করতে হবে সংসার। এ অবস্থায় সরকারি বেসরকারি সহযোগিতা ছাড়া তাদের পক্ষে ঘরে ফেরা সম্ভব না বলে জানান ক্ষতিগ্রস্তরা। আমাদের সামর্থ্য নাই যে ঘরবাড়ি তোলার, এখন আপনারা যদি পারেন সহযোগিতা করতেন। সরকারের কাছে আবেদন করছি যাতে আমরা পরবর্তীতে একটু দাঁড়াতে পারি। ঘরহারা মানুষগুলো বলছে যে আয় রোজগার তা দিয়ে নতুন ঘর করা সময় সাপেক্ষ, কারো কারো পক্ষে অসম্ভব বলে জানান ভুক্তভোগীরা। এখনকার যে আমরা বাড়িঘর আবার বাসায় ফিরে যাবো এই সমস্যা আমরা নাই, আর সরকার সহযোগিতা করে। আমরা যে ঘর বাড়ির যে জামু, ঘর নাই, জোরদা নাই, কিছু নাই, বেড়া নাই, খোড়া নাই, কিছু নেই। আমরা বাড়িঘর হারিয়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার বসবাস করছেন খোলা আকাশের নিচে কিংবা আত্মীয় স্বজনের বাড়ি ও আশ্রয় কেন্দ্রে। বিল্ডিং ঘরে 2 রুম ডাইবে গেছে গিয়ে কোরের লগের বাড়ি ডাইবে গেছে গিয়ে আবার একটা বলে এমন একটা পাকিয়ে গেছে গিয়ে মাঝখানে। কাঁচা গরদের বিট পিট কাইটা কুইটা গেছে গিয়া, মাল সাবানো নষ্ট হয়ে গেছে গিয়া, চাল ভাত যা আছে সব গেছে।
ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের কাজ চলছে উল্লেখ করে সরকারি ও দাতা সংস্থার সহায়তায় সবাইকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের এটা নিয়ে ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের বিভিন্ন দাতা সংস্থা এবং বিভিন্ন এনজিওরা অ্যাসেসমেন্ট অলরেডি ফিল্ড লেভেলে কাজ তারা এখন করতেছে। আমরা সরকারকে জানিয়েছি যে আমাদের এই কুমিল্লা জেলায় বিভিন্ন উপজেলায় এই পরিমাণ অর্থ, এই পরিমাণ ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। তার প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে যখন আমরা বরাদ্দ পাবো দেন আমরা তখন পুনর্বাসন কার্যক্রম শুরু করব। এবারের বন্যায় জেলার আবাসিক খাতের ক্ষতি 1000 কোটি টাকার বেশি বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দুদকের জালে শখানেক রাঘব বোয়াল, দেশে বিদেশে অবৈধ সম্পদের সন্ধান, হাসিনাকে সপরিবারে আইনের আওতায় আনার দাবি। 72 ঘন্টার অবরোধে অচল খাগড়াছড়ি ও রাঙামাটি, 144 ধারা প্রত্যাহার করা হলেও নিরাপত্তা জোরদার, সাজেকে আটকা কয়েকশো পর্যটক। অটোরিকশার দাপটে সড়কে বিশৃঙ্খলা, যানজটের কারণ বেপরোয়া চলাচল, বলছে নগরবাসী, কাজে আসছে না কোনো তৎপরতা। এবং চরম ব্যাটিং ব্যর্থতায় 1.5 দিন আগেই চেন্নাই টেস্টে বাংলাদেশের হার, 280 রানের বড় জয় সিরিজে এগিয়ে গেল ভারত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।